নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি দুপুরের বিতর্ক। রবিবাসরীয় দুপুর বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। আসলে দেখুন, এই যাই শীতের বেলাতেও রাজনীতির উত্তাপ কিন্তু তুঙ্গে। এই বছরটা ভোটের বছর, এই বছরটা লোকসভা নির্বাচনের বছর, আর তার আগে কি ডেভেলপমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন সময় নজর রাখছি। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো নীতিশ কুমারের ডিগবাজি, গরম মমতা, বেসুরো কেজরি। জোট শরিকদের কথাই বলছিলাম। চরম সংকটে ত্রিফলায় বিদ্ধ এই মুহূর্তে ইন্ডিয়া জোট, যে কারণে আমরা বলছি জোটে ভীষণ যন্ত্রণা। নীতিশের জোট বদলে এখন ছত্রখান ইন্ডিয়া জোট। কংগ্রেসের মরিয়া আবেদনেও সাড়া দেননি মমতা। একই দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রাহুল গান্ধীও রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কিন্তু তাদের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে। এই ডিস্টেন্স কি কমবে? ইন্ডিয়া জোট কি আদৌ হালে পানি পাবে? এই প্রশ্নটা উঠছেই, কারণ নীতিশ কুমার সেই প্রশ্নটা উস্কে দিয়েছেন। একটু শুনি আগে নীতিশ কুমারের বক্তব্য। अभी हम जो पहले गठबंधन को छोड़ के नए गठबंधन बनाए थे, और जो नया गठबंधन 1.5 महीना से बनाए थे, 1.5 साल से, तो यहाँ पर भी जो स्थिति इधर आकर के ठीक नहीं लगी है। और जिस तरह से लोगों का दावा हो रहा था, जो इतना मेहनत किया जाता था कि वही लोग ये सब काम कर रहे हैं, वो सब जरा धीरे धीरे लोगों को खराब लग रहा था। तो इसीलिए आज हम लोगों ने दे दिया, अलग हो गए। अब आज अन्य पार्टियां एक साथ होकर के जो पहले थी, वो अगर आज ही अगर तय करेगी तो आज उसके बारे में फैसला होगा। तो आप जानिएगा, अभी वेट करिए। এই নীতিশ কুমারকে একসময় মনে করা হচ্ছিল তিনি হয়তো জোটের মুখ হবেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন তিনি, কিন্তু সেই নীতিশ তার জোট বদল করে দেওয়ায় ইন্ডিয়া জোটের যে খান অবস্থা তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি যখন এই অনুষ্ঠান করছি দুপুরের বিতর্ক, আমার মাথায় বারবার এই বাংলায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ এই প্রশ্নটা আসছে। সেখানেও কি আনসার্টেনিটিটা থেকেই গেল? সেটাই কি ভবিষ্যৎ INDIA জোটের? আসলে এই নিয়ে একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমার সঙ্গে স্টুডিও যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী CPM নেতা অতনু চ্যাটার্জি, স্বাগত জানাবো অতনুকে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, অভ্রকেও স্বাগত জানাবো। সঙ্গে রয়েছেন আমাদের আইনজীবী অর্ক নাগ, অর্ককে স্বাগত। সঙ্গে রয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ, মিল্টন বাবু আপনাকেও স্বাগত জানাবো। আমি শুরুতেই একবার যাই অতনুর কাছেই। অতনু, আইনজীবী আপনি, অনেক টানাপোড়েন আইনি হয়েছে এই নিয়ে আমরা দেখেছি, কিন্তু এই ইন্ডিয়া জোট, আপনারা তো জোট শরিক ওই বঙ্গে, তা কি বুঝছেন কি হবে? কার সঙ্গে জোট শরিক? INDIA জোট শরিক নন আপনারা? INDIA প্ল্যাটফর্ম। আপনি প্রশ্নটাই প্রথমে তুলে দিলেন, মানে আপনি জোট শরিক নন। আমরা INDIA একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা একত্রিত হয়েছি সমস্ত দলগুলো, যারা বলেছি যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার যেন ক্ষমতায় আসতে না পারে, তার জন্য আমরা সচেষ্ট হব, তার জন্য যা উদ্যোগ গ্রহণ করার করব। এবং এক্ষেত্রে আমাদের দলের সর্বভারতীয় নেতা সীতারাম ইয়েচুরি এবং রাজ্যের নেতা মোহাম্মদ সেলিম পরিষ্কার বলে দিয়েছেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এই রাজ্যে ইঞ্চিতে লড়াই চলবে। তৃণমূল বা বিজেপি কারো, তৃণমূলের সঙ্গে আর রাজ্যের বাইরে তৃণমূল নেই, এই তৃণমূলের সঙ্গে জোট বা ইত্যাদির তো কোনো জায়গা নেই। বেশ, অতনুদের বক্তব্য শুনলাম, অর্থাৎ CPM এর তরফ থেকে খুব স্পষ্ট একটা জায়গায় যে হ্যাঁ, কেন্দ্রে বিজেপি বিরোধিতার জন্য সেই লড়াইটা হবে। এই বঙ্গে জোটের কি প্রশ্ন উস্কে তারা দিচ্ছেন? একটু কংগ্রেসের কাছে যাই। মিল্টন রশিদ আমাদের সঙ্গে রয়েছেন। মিল্টন বাবু, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী দুজনেই উত্তরবঙ্গে রয়েছেন, দুজনেই কিনা এক জোটে রয়েছেন, কিন্তু তাদের মধ্যে দেখুন যোজন দূরত্ব। এই দূরত্ব আগামী দিনে কি মিটবে? INDIA জোটের ভবিষ্যৎ এই বঙ্গে কি হবে? আমিও 5 দিন ধরে উত্তরবঙ্গেই ছিলাম। গতকাল রাত্রে এসছি, যেহেতু বীরভূম জেলায় আগামী 2 তারিখ তারাপীঠ হয়ে রামপুরহাট, কোলাহাটি, মুরারোয়ে আমার নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অধীর চৌধুরীর নেতৃত্বে ঢুকবে। তাই সর্বাঙ্গীন সফলতার জন্য আজকে একটা মিটিং ডেকেছিলাম। আমি মালদা গেছিলাম, কুচবিহার গেছিলাম, শিলিগুড়ি গেছিলাম। সেখানে দেখলাম আমাদের ভারতবর্ষের নেতা রাহুল গান্ধীর যে সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের ছেলেরা আন্দোলন করছে। এবং আমরা শিলিগুড়ির মাঠের পারমিশন চাইতে গেলাম, সেখানে অধীর চৌধুরী বারবার আপনাদের প্রেস মিডিয়ার সামনে বলছেন যে আমরা কি এমন অন্যায় কাজ করছি পশ্চিমবঙ্গে, যে আমাদের ভারতবর্ষের নেতা যে কিনা
এই বিজেপি বিরোধী কংগ্রেস তো একটা মরিয়া আবেদন জানাচ্ছে তৃণমূলের থেকে সাড়া পেতে, কিন্তু তৃণমূল তো স্পিকটি নট। আমরা তো দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলোর জায়গাতে তার অবস্থান কি করবে কংগ্রেস? এই মুহূর্তে ভারতবর্ষকে অখণ্ড রাখতে এবং সম্প্রীতি বজায় রাখতে বিজেপিকে যারা সরাতে চায়, বিজেপিকে যারা পছন্দ করে না, তাদের নৈতিক দায়িত্ব হলো ইন্ডিয়া জোটে থাকা। যারা ইন্ডিয়া জোটের ছাড়াতে আবেদন দেবে না, জেনে রাখবেন তারা ভারতবর্ষে বিজেপির হাতকে শক্ত করছেন। মমতা ব্যানার্জি যদি ইন্ডিয়া জোটের হাত ধরতে না চান, জানবেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে দেখি তাহলে হাতকে ছেড়ে বিজেপির হাত শক্ত করার দিকে কতটা এগোচ্ছে এই মুহূর্তে তৃণমূল। অর্ক আমি আসবো মিল্টন বাবু আপনার কাছে। অর্ক, দেখুন 2019-এর ভোটের রেজাল্ট দেখুন, বিজেপিকে আগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। সহজে আমি আসবো আপনার কাছে অর্ক, না তার কারণ আজকে অর্ক আমি আসবো আপনার কাছে, আমি আসবো অর্ক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস একলা চলবে, এবং এই একলা চলার নীতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে অনুপ্রেরণা দিয়েছে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা এবং পশ্চিমবঙ্গের বাম নেতারাও। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই দুটো কথা বলেছে। এক, যে আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট একটা ফোরাম, যেটা অতনুদাও বললো, যেই ফোরামের মধ্যে আমরা ভারতবর্ষকে তার সংবিধান সম্পূর্ণ রক্ষা করার জন্য সব রাজনৈতিক দলেদেরকে একত্র করার চেষ্টা করেছিলাম। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে পশ্চিমবঙ্গের যারা লোকাল লিডার্স কংগ্রেসের এবং বামপন্থীদের, তাদের কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে ভারতবর্ষের গুরুত্বকে পিছনে রেখে তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থকে সামনে রাখার যে চেষ্টাটা তারা চালালেন, আলটিমেটলি সেই চেষ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতি বলতে বাধ্য হলেন। সেই জন্য কংগ্রেস এবং বামেদের কিন্তু এটা ভেবে দেখতে হবে যে তারা এটাই তো বিরোধীরা বলছে যে তৃণমূল এটা সুকৌশলে বিজেপির হাত শক্ত করেই এই একলা চলো নীতি নিচ্ছে, যেটা 2019-এর আগে যে কিছুক্ষণ আগে অভিষেকের বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একলা চলোর কথা বলেননি, তার সাথে বলেছেন যে একটি সিটও বিজেপিকে ছাড়া হবে না, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, এবং এটা কোন রকম লুকোচুরির জায়গা নেই। কংগ্রেসকে দেখছি বারবার ড্যামেজ কন্ট্রোল তারা করতে চাইছে। জয়রাম রমেশ তিনি উৎসুক হয়ে তিনি আবেদন জানাচ্ছেন, তিনি তৃণমূলের থেকে সাড়া চাইছেন, কিন্তু তৃণমূল সাড়া দিচ্ছে না কেন? এতটা অনড় অবস্থান শুধু কি একলা চলোর জন্যই? মমতা ব্যানার্জি অত্যাচারের লড়াই করে দিচ্ছেন। আপনারা কংগ্রেসের প্রতিনিধিরা, বামপন্থীদের প্রতিনিধিরা যতবার জোটের কথা হয়েছে ততবার তারা দুটো কথা বলেছে। প্রথম কথা কি, যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে নেই। দ্বিতীয় কথা কি, আমরা পশ্চিমবঙ্গে কোন রকম জোট করব না। তাহলে জোট না করার কথা কারা বলেছে? জোট না করার কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, জোট না করার কথাটা সেই দলগুলো বলেছে যাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের মধ্যে কোনো সম্পর্ক নেই। মানে এই জোট বিষয়টা এই জন্য আমি বলতে পারি বাংলার মানুষের কাছে অনেকাংশে সোনার পাথরবাটি হয়ে থেকে যাচ্ছে, কারণ জোট আছে কিন্তু জোটে এই নেই ও নেই, আমি থাকবো না ও থাকবে না, থাকতে গেলে এই কন্ডিশন সাপ্লাই, এই ব্যাপারগুলো করে তো আলটিমেটলি ভোট বাক্সে তো দাঁড়িয়ে ফেলা সম্ভব নয়। আমি আপনাদের কাছে আসবো, বিজেপি অনেকক্ষণ ধরে মুচকে মুচকে আসছে, আমি আপনাদের প্রত্যেকের কাছেই আসবো। অব্র কংগ্রেস থামতে বলুন, হয়েছে 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 অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে বলেছো বলেছো অনেক বলেছো। ওরে বাবা একটু থামতে বলুন প্লিজ। অর্ক আমি আরে থামলে দুটো ভোটে পারবে না, থামলে দুটো ভোটে পারবে না, বলে গেলে দুটো ভোটে পারবে না, যা পাবে নিতেই পাবে। ছামো বক্তব্যটা হচ্ছে এই ইন্ডি জোটের পিন্ডি চটকে এই তিনজন প্যানেলিস্ট, তিনজন যে দলের প্রতিনিধি, তাদের কথাতেই পরিষ্কার ইন্ডির পিন্ডি চটকে গেছে। এরা আসলে ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে একসঙ্গে একে অপরের হাত ধরেছিল। 6-8 মাস এদের জোট হয়ে গেল। জোট প্ল্যাটফর্ম কিসব বলছে, প্ল্যাটফর্ম হোক জোট হোক যা হোক, 6 থেকে 8 মাস হয়ে গেল দেশের জন্য একটা কমন মিনিমাম প্রোগ্রাম এই দলগুলো ঠিক করতে পারেনি। এত নাকি মহান নেতা, এত নাকি মহান নেত্রী এইসব পিন্ডি জোটে। এই হচ্ছে অবস্থা। একটা দেশ চালানো আর সার্কাস পার্টি চালানো দুটো কিন্তু এক বিষয় নয়। দর্শক বন্ধুরা আপনারা দেখুন, বুঝুন, ঠিক করুন, দেশ কি এরকম সার্কাসের মতো করে চলতে পারে? আর তৃণমূল কংগ্রেস একটা দল, যেটাকে আমি বলবো দল না,
যদি ওদের বোঝার মতো ভাষায় বলি, তৃণমূল কংগ্রেস একটা ড্রেন, একটা নর্দমা, কীট পতঙ্গের মতো কথা বলে আলটিমেটলি তো লাভটা আপনাদেরই করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস একটা রাজ্য চালাতে গিয়ে তাদের নেতা মন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলের ভাত খাচ্ছে, আর যখনই জেলে চলে যায় হঠাৎ করে অসুস্থ হয়ে শুয়ে পড়ে, এসএসকেএমে গিয়ে লুকিয়ে পড়ে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আলটিমেটলি সুবিধাটা কাদের হচ্ছে? নীতিশ কুমার ডিগবাজি খেলে সুবিধা কার হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি একলা চলতে সরোবর সুবিধা কার হচ্ছে? বিরোধীরা তো বলছে আপনাদের। দেখুন একটা কথা বলছি, এরা তো দেশকে কোনো বিষয় দিতে পারেনি, খালি একটা সাময়িক। আচ্ছা, আমরা এক এক করে কথা বলি, সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। অর্ক এবং মিল্টন বাবু, আমি আপনাদের কাছে আসবো, প্লিজ রিকোয়েস্ট। সাময়িক সংকল্প বলে একটা ডকুমেন্ট বার করেছেন, দর্শক বন্ধুরা আপনারাও গুগল করে সেই ডকুমেন্টটা পেয়ে যাবেন, ইট ইজ অ্যাভেলেবল অনলাইন। সেখানে একটা খুব প্রাসঙ্গিক লাইন আছে, এরা প্রত্যেকে সেই সাময়িক সংকল্পের সিগনেটারি ছিল, এই তিনটে দলের প্রতিনিধিরা যারা আজকে এখানে বলছে তাদের দলগুলো ছিল। ওখানে একটা লাইন এরা লিখেছে যে ইডি সিবিআই যে করাপশনের বিরুদ্ধে তদন্ত করছে সেটা নাকি খুব অন্যায় হচ্ছে। আমি বলতে চাইছি এদের ভেস্টেড ইন্টারেস্টটা বুঝুন, এরা একে অপরের হাত ধরে যে দেশকে উন্নতি আনবে, দেশের উন্নতি করবে তার জন্য নয়, এরা হচ্ছে করাপশন করেছে সেগুলোর থেকে বাঁচার জন্য যে করে হোক বিজেপি তথা ইন্ডিয়াকে সরাতে হবে। আর আপনি বিহারের প্রসঙ্গ বলছেন, আমি সেই উত্তর দিই, যদি এই নীতিশ কুমার তো এদের একসময় পিএম পদপ্রার্থী হচ্ছিলেন শোনা যাচ্ছিল, এবার যদি কেউ নিজের ভুল বুঝতে পেরে তারপর আবার আমাদের সঙ্গে আসার চেষ্টা করে, সঠিক পথে ফেরার চেষ্টা করে, তাহলে আমরা কি করব? আমাদের দল নিজের নীতি অনুযায়ী চলছে, আমাদের দল দেশ কেন বিশ্বের মধ্যে সর্ববৃহৎ দল। নীতিশ কুমার বুঝতে পেরেছেন এইসব অকর্মণ্যের ঢেকি দল দিয়ে কিচ্ছু হবে না, এরা দেশ কি চালাবে, একটা রাজ্য চালাতে গিয়ে এই অবস্থা। আমরা রাজনীতি করছি, আমরা তো নীতিশ কুমার আপনাদের দলের নীতির পক্ষে গেলে না দলের নীতি না, উনি বুঝতে পেরেছেন দেশের জন্য দেশের জন্য বিজেপি ছাড়া আর কোনো অপশন নেই। এটা আপনার দলের আমি আসবো আপনাদের কাছে, প্লিজ প্লিজ একটু ধৈর্য ধরতে হবে প্লিজ। দেখুন, নীতিশ কুমার যদি সত্যি এত বড় বড় কথা বুঝতে পারতেন তাহলে ওনার উচিত ছিল হচ্ছে একদম নৈতিকভাবে হচ্ছে পদত্যাগ করে সরকার ভেঙে বিধানসভা ভোটে গিয়ে আবার ম্যান্ডেট নেওয়া। উনি ম্যান্ডেট পেয়েছিলেন হচ্ছে একটা দলের সঙ্গে থেকে, আর তার পরবর্তীকালে যদি উনি ডিগবাজি খান তাহলে সেটা ডিগবাজি হয়, মানুষের সঙ্গে যারা ওনার সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল তাদের সঙ্গে মোটা ভাষায় বিশ্বাসঘাতকতা করা বলে। এই বিশ্বাসঘাতকতার জবাব আমরা নিশ্চিত 2024 সালে নির্বাচন আছে, সেখানে বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকতার জবাব দেবেন। ঠিক যেমনভাবে এ রাজ্যে তৃণমূল একের পর এক দল ভাঙিয়ে নিচ্ছে, কংগ্রেসের বিজেপির যারা বিধায়ক ছিল তাদেরকে নিয়ে নিজের নেতা করছে। আমাদের সাগরদিঘিতে আমাদের জেতা সিট সেখানে হচ্ছে বাইরনকে দলে নিয়ে হচ্ছে করলেন। মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত, আপনি শুধু 2024-এর জন্য অপেক্ষা করুন, সমস্ত রকম ডিগবাজি বিশ্বাসঘাতকতার জবাব মানুষ দেবেন। বেশ, একদম সব মানুষ জবাব দেবে, পিন্ডি জোটকে একদম ডাস্টবিনে ফেলে দেবে। আসবো মিল্টন বাবু, হ্যাঁ বলুন। বলছি তৃণমূলের মুখপাত্র যেটা বলছেন যে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বিজেপির সঙ্গে লড়াই করব, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই আপনাদের নয়, আপনাদের অত্যাচারে লড়াই প্রত্যেক ভোটে দেখলাম। আর যদি সত্যিকারের বিজেপির সঙ্গে লড়াই করতে হয় ভারতবর্ষের নিরিখে আপনাদেরকে ভাবতে হবে। নীতিশের মতো চাল যদি চালতে যান আপনি হয়তো ভোটে জিততে পারেন, কিন্তু আপনি বিজেপির সমর্থক এটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে যাবে এবং জেনে গেছে। এখনো সময় আছে বিজেপিকে রুখতে যদি হয়, সময় আছে 2029 এর ইলেকশনের জন্য প্রিপেয়ার করুন, সময় আছে বিজেপিকে 2029 এর জন্য এখনো সময় আছে। 6 মাসে একটা কোমল মিলিয়ন প্রোগ্রাম ঠিক করতে পারেন, যেটা বলছেন দেশ চালানো লজ্জাজনক, ধিক্কার। আর কংগ্রেস ভারতবর্ষকে ভাগ করার নায়ক, ভারতবর্ষ ভাগের কারিগর এই কংগ্রেস, এরা ভারত জুড়ে যাত্রা করছে, লজ্জা। এদের জন্য ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছে, এদের জন্য পাকিস্তান উপকূল কাশ্মীর হয়েছে, এদের জন্য আফসাই চীন হয়েছে। এরা আজকে নাটকবাজি করে যাত্রাপালা করে ভারত জুড়ে যাত্রা করছে, যাত্রাপালা করে এরা নিজেদের অন্তরে যাত্রাপালা করে দেশ চলতে পারে না। আমাদের বিজেপির শিক্ষা নেওয়া নয়, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা মানুষ নিয়ে রাজনীতি করি।
যারা বিজেপিকে রুখতে চান এখনো বলছি আমরা যদি কংগ্রেসের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া না দেওয়া এটাকে একটা উদাহরণ হিসেবে দেখি, এই জোটের বিভিন্ন শরিকদের তো আমরা বিভিন্ন রকম মেজাজ মাঝে মাঝেই দেখছি, যেমন কেজরিওয়াল তিনিও তো বেসুরো, তারও কংগ্রেসের সঙ্গে কোথাও গিয়ে আপত্তি। মিল্টন সাহেব, কোথাও গিয়ে এই জোটটা শুরু থেকেই মানে ফোটার আগেই সেই 20টা ঝরে পড়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপত্তি তাদেরই হবে যারা নিজের রাজ্য সরকারকে বাঁচাতে এই লোকসভার ভোটে বিজেপির হাতে আবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য পিছন দিক দিয়ে চেষ্টা করবে বিজেপির দালালি করা, অন্য কাউরি আপত্তি হবে না। আর যারা খোলা দিলে মানুষের জন্য রাজনীতি করে তারা দেখবেন বিজেপির সঙ্গে সত্যিকারের ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছে। অর্থাৎ এখানে একমাত্র কংগ্রেস বাদ দিয়ে বাকি জোট শরিক যারা রয়েছে তারা কখনো না কখনো চাইছে পেছন দরজা দিয়ে আসলে বিজেপির হাত শক্ত করতে। সংসার করেছে তৃণমূলের সঙ্গে একদিন বিজেপি সংসার করেছে। শুনুন, আজকে মিল্টন বাবুর কথা শুনে হাসি পাচ্ছে কেন, তার কারণ হচ্ছে যে কিছুদিন আগে পর্যন্ত মিল্টন বাবুর দলের যারা প্রতিনিধি এবং যে রাজ্য সভাপতি তারা কিন্তু কনস্ট্যান্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বুড়ো আঙুল দেখাতে পিছপা হয়। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে তারা 42টি আসনেই তৃণমূল কংগ্রেস লড়বে, এখন আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ছে আগে নিজের দলের মুখপাত্রকে সামলান, আগে নিজের দলের হাইকমান্ডের কথা শোনেন কিনা, এত কান্নাকাটি করে লাভ নেই। আপনাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সারাদিন বলেছেন, আমি এটাই বলছি, এই সার্কাস পার্টিরা দেশ চালাবে। যখন দর্শক বন্ধুরা আপনারা দেখুন, এই সার্কাস পার্টিগুলো দেশ চালাবে, এদের হাতে দেশ চালাবে, সার্কাস শুরু করেছে, বিবেক সাথে সার্কাস করছে, এরা দেশ কি চালাবে? আছে না লজ্জাজনক হচ্ছে কি হচ্ছে না, মানুষ জানে তৃণমূল কংগ্রেস মানুষ জেনে গেছে সবকটা সার্কাস পার্টি, একদিকে ভারতীয় জনতা পার্টি, অপরদিকে সবকটা সার্কাস পার্টি। আপনারা ঠিক করুন, এই সার্কাস পার্টিদের হাতে দেশ চালাবে কি অবস্থা? তৃণমূল কংগ্রেসের ব্যানারে জিতবে, তারা সংসদে গিয়ে নরেন্দ্র মোদীর বিরোধিতাই করবে। বেশ, আমাদের আলোচনার একটা মোড় আমরা পাচ্ছি। দেখুন, একদিকে নীতিশ কুমার তিনি দিগবাজি খেয়েছেন এবং তাতে গিয়ে কোথাও বিজেপির হাত শক্ত হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই বঙ্গে দাঁড়িয়ে যেই ছবিগুলো আমরা বারবার তুলে ধরছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো, রাহুল গান্ধী তিনি জানালেন, ঠিক পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি রাহুল এখানে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছে, কই আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই। আসামে আমরা দেখলাম সিপিএম এর পতাকা, সেখানে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায়, কিন্তু আমরা এখানে দেখলাম না। কোথাও গিয়ে এই মিলমিশ যে হচ্ছে না, বা বঙ্গের ক্ষেত্রেই কি এটা একটা আলাদা করে ন্যারেটিভ তৈরি করা, এর উত্তর তো অবশ্যই সময় দেবে। কিন্তু একেবারে ওই যে শুরুতেই বললাম যে ভোটার আগেই ফুলটা যেন 20টা যেন ঝরে গেল, ভাঙা গড়ার খেলা রাজনীতিতে চলতে থাকে, কিন্তু গড়ার আগেই যে খেলা ভেঙে যায় তার রেজাল্ট কি হবে নজর থাকবে ভোট বাক্সের থেকে। আপাতত এখানেই শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে।